আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 31 অক্টোবর, 13 কার্তিক, শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: নভেম্বর ডিসেম্বরে 35,000 নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 2 নাবালক কন্যা সন্তান নিয়ে জিরি নদীতে মরণজাপ মহিলার। আমার সোনার বাংলা, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিক্রিয়া সাংসদ সুস্মিতার। লক্ষ্মীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে আগুনে পোড়ানোর চেষ্টা, চাঞ্চল্য, অভিযুক্ত স্বামী গ্রেফতার। শিলচরের চামড়া গুদামে ড্রাগসের রমরমা ব্যবসা, পুলিশের নাকের ডগায় নেশার আস্তানা। 300 মিটার দূরেই সদর থানা, তবুও হুলাবাজারে চলছে মারণ নেশার বেচা কেনা। প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। কমল উমরা ভিসার সময়, বিরাট ঘোষণা সৌদি আরবের মন্ত্রকের। এবং সর্বশেষ খবরটি হলো, ফৌজদারি মামলায় সমন জারি নিয়ে আইনজীবীদের জন্য সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়ার পর হাতে কবে নিয়োগপত্র পাবেন তা নিয়ে অধীর আগ্রহে দিন গুনছেন হাজার হাজার যুবক যুবতী। আর তাদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লখিমপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, নভেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, শেষ হবে ডিসেম্বরে। সব মিলিয়ে প্রায় 35,000 যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রার্থীদের হাতে কবে নিয়োগপত্র তুলে দেওয়া হবে সে ব্যাপারে 2-1 দিনের মধ্যেই দিন তারিখ ঘোষণা করা হবে। বর্তমানে হাজার হাজার প্রার্থীদের মধ্যে কাকে কোন বিভাগে নিয়োগ করা হবে সেই কাজ চলছে। তারপর পোস্টিংয়ের কাজ শুরু করা হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে আরও 10-15 দিন লেগে যাবে। তারপর প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর্ব শুরু হবে। তিনি বলেন, অক্টোবর মাসে কোনো কাজ হয়নি। বর্তমান রাজ্যের পরিবেশ সম্পর্কে সবাই জানেন, তাই নভেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ডিসেম্বরে শেষ করা হবে। একটা একটা করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রথমে প্রাথমিক শিক্ষক পদে বাছাইপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। তারপর পুলিশ, গেজেটেড অফিসার, 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী, স্বাস্থ্য বিভাগের মিলিয়ে প্রায় 35,000 পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরবর্তী খবর, উমরা ভিসার কমল সময়। উমরাহর ভিসার কার্যকারিতা 3 মাস থেকে কমিয়ে 1 মাস করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ভিসা ইস্যুর তারিখ থেকে 1 মাসের মধ্যেই সৌদি আরবে প্রবেশ করতে হবে। আগামী 1 নভেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। তবে দেশে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই 3 মাসই বহাল থাকছে। অর্থাৎ ভিসা ইস্যুর তারিখ থেকে 1 মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে, কিন্তু দেশে প্রবেশের পর সর্বোচ্চ 3 মাস পর্যন্ত অবস্থান করা যাবে। নতুন নিয়ম অনুযায়ী ভিসা ইস্যুর 30 দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমদ বাজায়ফার জানান, গ্রীষ্মকাল শেষে শীতল আবহাওয়া শুরু হওয়ায় পবিত্র মক্কা মদিনায় বিপুল সংখ্যক উমরাহ যাত্রী আগমনের প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছরের জুনের শুরুতে শুরু হওয়া উমরা মৌসুমে এরই মধ্যে রেকর্ড 4 মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা আগের বছরের পুরো মৌসুমের তুলনায়ও বেশি। বিশ্লেষকরা বলছেন, উমরাহ পালনকারীর এই অভূতপূর্ব প্রবৃদ্ধি বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পবিত্র ভূমি সফরের আগ্রহ বাড়ারই প্রমাণ বহন করছে। পরবর্তী খবর, 2 নাবালিকা সন্তান নিয়ে জিরি নদীতে মরণজাপ দিলেন এক মহিলা, কিন্তু প্রত্যক্ষদর্শীদের তাৎক্ষণিক প্রচেষ্টায় প্রাণ রক্ষা পেল মা ও 2 নাবালক কন্যা সন্তানের। বৃহস্পতিবার ভোর অনুমান 5টায় ঘটনাটি ঘটে জিরিঘাট থানা এলাকার জিরি নদীতে। বিজয় নমশূদ্র নামের দিনমজুরের স্ত্রী শিপ্রা নমশূদ্র সহ 2 কন্যা সন্তান নিয়ে জিরিঘাট থানা এলাকার পিএচি রোডের এক ভাড়া বাড়িতে থাকেন। তাদের মূল বাড়ি জিরিবামের লাটিংখাল। জানা যায়, বৃহস্পতিবার ভোরে শিপ্রা তার 2 নাবালক কন্যা সন্তান নিয়ে জিরি নদীর ঘাটে চলে যান। বড় মেয়ের বয়স 11 বছর, ছোট মেয়ের বয়স 6 বছর। নদীর ঘাটে গিয়ে প্রথমে শাড়ির আঁচল ছেড়ে 2 মেয়ের হাত বেঁধে দেন তিনি। তারপর নিজের কোমরের সঙ্গে তাদের বেঁধে জিরি নদীতে ঝাঁপ দেন। 2 কন্যাকে নিয়ে স্রোতে ভেসে যাচ্ছিলেন শিপ্রা।
কোমরে জোড়ানো দুই মেয়ের চিৎকার শুনে নদীর পাড়ের ঘরের বাসিন্দারা বেরিয়ে মাসহ দুই শিশুকে উদ্ধার করেন। উদ্ধারের পর দুই শিশুর চেতনা থাকলেও মা অচেতন হয়ে পড়েন। জিরিগার থানায় খবর দিয়ে পুলিশের সাহায্যে তাদের পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর স্ত্রী ও দুই মেয়েকে ভাড়া বাড়িতে নিয়ে আসেন বিজয় নমশূদ্র। বর্তমানে সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে দুই মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন শিপ্রা তা পরিষ্কার হয়নি। অনেকের ধারণা অভাবের সংসারে আর বাঁচতে চাননি শিপ্রা, তাই দুই নাবালক মেয়েকে নিয়ে জীবন শেষ করার পদক্ষেপ নেন তিনি। পরবর্তী খবর, শ্রীভূমিতে কংগ্রেসের সভায় আমার সোনার বাংলা গান গাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মামলা করার যে নির্দেশ দিয়েছেন, এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। কংগ্রেসের নাম না নিয়ে এক বিবৃতিতে সুস্মিতা উল্লেখ করেছেন, এক রাজনৈতিক দলের সভায় ওই গানটা মোটেই জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়নি। জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হলে তখন নিশ্চয় সবাই উপস্থিত সবাই দাঁড়িয়ে যেতেন, কিন্তু গানটি গাওয়ার সময় সবাই অন্যান্যরা বসেই ছিলেন। ভিডিওতে তিনি দেখেছেন সবার শেষে গাওয়া হয়েছে ভারতীয় জাতীয় সঙ্গীতই। তার কথায় মুখ্যমন্ত্রী আসলে নিজের ভোট ধরে রাখতে বারবার বাংলা ভাষা ও বাঙালিদের টার্গেট করছেন। বাঙালিদের বাংলাদেশি সাজাতে বারবার নতুন নতুন রাস্তা খুঁজে বের করেন। এরপর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন তিনি যেন ভুলে না যান যে জালুকবাড়ি আসনে বারবার জয়ী হওয়ার ক্ষেত্রে বাঙালিদের ভোটও পেয়ে থাকেন। পরবর্তী খবর, লক্ষ্মীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে আগুনে পোড়ানোর চেষ্টা, লক্ষ্মীপুরে চাঞ্চল্য, অভিযুক্ত স্বামী গ্রেফতার। পরকীয়া সন্দেহে এক স্বামী নিজের স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পোড়ানোর চেষ্টা করেছে, এমন এক নৃশংস ঘটনা ঘটেছে কাছাড় জেলার লক্ষ্মীপুর উপজেলার বান্ডুল চা বাগান এলাকায়। অভিযুক্ত স্বামী তপন কাহারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। অগ্নিদগ্ধ অবস্থায় স্ত্রী রিমা কাহার বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে। স্থানীয় সূত্রে জানা যায় তপন কাহার সেদিন রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন। ঘরে ঢুকেই দেখতে পান স্ত্রী রিমা মোবাইল ফোনে কারো সঙ্গে কথা বলতেন। মুহূর্তের মধ্যেই তপনের মনে সন্দেহ জাগে যে রিমা হয়তো তার কোনো পরকীয়া সম্পর্কের সঙ্গীর সঙ্গে আলাপ করছে। এই সন্দেহ থেকেই শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা। বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে ক্রোধে অন্ধ তপন কাহার রান্নাঘর থেকে পেট্রোল এনে স্ত্রীর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে আগুনে জ্বলে ওঠে রিমার শরীর। চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং গুরুতর দগ্ধ অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান রিমার শরীরের প্রায় 40% অংশ অগ্নিদগ্ধ হয়েছে। ঘটনার পর তপন কাহার পালিয়ে যায়। তবে খবর পেয়ে লক্ষ্মীপুর থানার পুলিশ তৎপর হয়ে পড়ে এবং মঙ্গলবার সকালে বান্ডুল এলাকা থেকে তপনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরবর্তী খবর, শিলচরের চামড়া গুদামে ড্রাগসের রমরমা ব্যবসা, পুলিশের নাকের ডগায় নেশার আস্তানা। দিনের আলোয় চোখের সামনে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর চিত্র। শিলচর শহরের চামড়া গুদাম পয়েন্ট এখন নেশার আস্তানায় পরিণত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই এলাকায় অবাধে বিক্রি হচ্ছে ড্রাগসের পুতলা। চোখের সামনে মাদক কেনাবেচা হলেও প্রশাসনের নীরবতা যেন এক রহস্যে ঘেরা। প্রশ্ন উঠছে পুলিশের নাকের ডগায় সদর থানা থেকে মাত্র 300 মিটার দূরে কিভাবে চলছে এই অবৈধ রমরমা ব্যবসা। চিহ্নিত মাদক ব্যবসায়ীকে যারা প্রকাশ্যে গুড়ে গুড়ে প্যাকেট বানিয়ে বিক্রি করছে হেরোইন সহ বিভিন্ন প্রকার ড্রাগস, মাত্র কয়েকশো টাকার বিনিময়ে এই মরণ নেশা তুলে দিচ্ছে অল্প বয়সী যুবকদের হাতে। অনেক সময় দেখা যায় টাকা না থাকলে নেশায় আসক্ত যুবকরা ওই ড্রাগস ব্যবসায়ীদের পা জড়িয়ে ভিক্ষা করছে এক পুতলা পাওয়ার আশায়। এমন মানবিক অবক্ষয়ের চিত্রে কাঁপছে এলাকার বিবেকবান নাগরিকরা। চামড়া গুদাম পয়েন্টের আশেপাশে বিকেল হলেই নেশাগ্রস্ত যুবকদের দেখা যায় টলমল পায়ে হাঁটতে, রাস্তার ধারে বসে সিরিঞ্জে নেশা পুশ করতে। স্থানীয়রা বলছেন আমরা প্রতিদিন এই দৃশ্য দেখি, কিন্তু পুলিশ কিছু করে না। সদর থানা এখান থেকে এত কাছে, তবু এরা কীভাবে এত সাহস পায়? প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজকর্মী ও অভিভাবকরা।
তাদের অভিযোগ, ড্রাগসের এই ভয়ঙ্কর চক্র কারো না কারো আশীর্বাদে চলছে, নইলে পুলিশ চোখ বন্ধ করে আছে কেন? তাদের মতে শহরের কেন্দ্রে এমন অবৈধ ব্যবসা চলা মানে গোটা প্রশাসনিক ব্যবস্থার ব্যর্থতা। চামড়া গুদামের এই ড্রাগস জোন এখন ধীরে ধীরে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। 14 থেকে 25 বছর বয়সী বহু কিশোর যুবক এর ফাঁদে জড়িয়ে পড়ছে প্রতিনিয়ত। পরিবারের সমস্ত সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে নেশার জালে। এক সময় যে ছেলেরা খেলাধুলায় বা পড়াশোনায় নাম করেছিল, তারা আজ রাস্তায় বসে নিজেদের শরীরে বিষ ঢুকাচ্ছে সিরিঞ্জের মাধ্যমে। পুলিশ প্রশাসনের কাছে স্থানীয়দের সরাসরি প্রশ্ন, প্রতিদিন নজরদারির নামে এত চেকিং, এত রোড পেট্রোল হয়, তবুও চামড়া গুদামের মতো সংবেদনশীল জায়গায় মাদক কারবার কেমন করে এত সহজে চলছে? অনেকে মনে করছেন, পুলিশের কিছু অংশের নীরব সহানুভূতি না থাকলে এতদিন ধরে এই ব্যবসা টিকে থাকতে পারত না। সচেতন মহলের দাবি, চামড়া গুদাম সহ গোটা শিলচর শহরে বিশেষ অভিযান চালিয়ে এই মাদক চক্রের মূল কারিগরদের গ্রেফতার করা হোক। শুধু ছোটোখাটো আসক্ত নয়, যারা এই নেশার পুতলা সরবরাহ করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ আজ যদি প্রশাসন চোখ বুঝে থাকে, আগামী প্রজন্ম হারিয়ে যাবে অন্ধকারে। শিলচরের চামড়া গুদাম আজ শুধু একটি জায়গা নয়, এটি এক ভয়াবহ সতর্ক সংকেত, যা জানিয়ে দিচ্ছে যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, কাল হয়তো দেরি হয়ে যাবে। চামড়া গুদামের রাস্তায় যখন সকাল ও সন্ধ্যার আলো ঝিমিয়ে পড়ে, তখনই জেগে উঠে এক অন্ধকার জগৎ, যেখানে তরুণরা হারিয়ে যায় নেশার কুয়াশায় আর প্রশাসন দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায়। সময় এসেছে পুলিশের ঘুম ভাঙানোর, সময় এসেছে শিলচর শহরকে মাদক মুক্ত করার। পরবর্তী খবর, সুপ্রিম কোর্ট আইনজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়েছে যে এখন থেকে তদন্তকারী সংস্থাগুলি ফৌজদারি মামলায় আইনি পরামর্শ প্রদানের জন্য আইনজীবীদের তলব করতে পারবে না, যদি না তারা ধারা 132-এর অধীনে ব্যতিক্রমের আওতায় আসে। ভারতীয় প্রমাণ আইনের অধীনে আইনজীবীদের কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতেই তলব করা যেতে পারে। আদালত আরও বলেছে যে যখন কোনো ব্যতিক্রমী মামলার সাথে সম্পর্কিত কোনো আইনজীবীর কাছে সমন জারি করা হয়, তখন ব্যতিক্রমী মামলার মূল বিষয়গুলি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এই ধরনের সমন কমপক্ষে পুলিশ সুপারিনটেন্ডেন্ট পদমর্যাদার একজন কর্মকর্তার দ্বারা অনুমোদিত হতে হবে। অফিসারকে লিখিতভাবে জানাতে হবে যে তারা ব্যতিক্রমী মামলার সাথে একমত। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে আইনজীবীদের কাছ থেকে উদ্ধার করা যে কোনো ডিজিটাল প্রমাণ শুধুমাত্র আইনজীবী এবং অন্যান্য পক্ষের উপস্থিতিতে ট্রায়াল কোর্টে উপস্থাপন করা যেতে পারে। আদালত ইডি এবং সিবিআইকে আইনজীবীদের সমন জারি করার জন্য কঠোর নির্দেশ জারি করেছে, যা অবশ্যই অনুসরণ করতে হবে। আদালত আরও বলেছে যে বিএনএসের অধীনে ডিজিটাল ডিভাইসগুলি কেবলমাত্র এখতিয়ারভুক্ত আদালতে উপস্থাপন করা যেতে পারে। সম্প্রতি সুপ্রিম কোর্ট সিনিয়র আইনজীবী অরবিন্দ দাতার এবং প্রতাপ বেণুগোপালকে ইডির সমন সম্পর্কে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর একটি স্বতঃপ্রণোদিত মামলা শুরু করে। তবে দেশ জুড়ে বার অ্যাসোসিয়েশনগুলির সমালোচনার পর ইডি পরে দুই আইনজীবীর বিরুদ্ধে তাদের সমন প্রত্যাহার করে নেয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।